যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। তো দুপুরে আমি একটা ভিডিও পোস্ট করি, ওইখানে আমার আম্মু ফাইজলামি করে বলতেছে যে এই চিরুনিটা আমি বেডসাইড টেবিল থেকে নিয়ে আসছি, এই পাঞ্চ ক্লিপটা তাদের সার্ভেন্ট কোয়ার্টার থেকে নিয়ে আসছি। অ্যান্ড আই অনেস্টলি থট যে মানুষ এটার স্যাটায়ারটা বুঝবে। আবার ক্লিয়ার করে বলতেছি ওইগুলা আমাদের বাসার জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ, আমাদের ক্লিপ, আমাদের চিরুনি। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো উই গট সোয়েপড আপ যে ঠিক আছে আমরাও একটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। টানা 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। আনন্দ পাবো না, এই যে কত সুন্দর সুন্দর ভিডিও করতে পারি না, মানুষকে আনন্দ দিত, সহজ সরল একটা মেয়ে ছিল। একটা মৃত্যু আমাকে সাংঘাতিক ভাবে নাড়া দিচ্ছে গতকাল থেকেই। কয়েকদিন থেকে ভাবছিলাম, মনটা খুবই খারাপ ছিল, শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে কারিনা হামিদ যাতে বেঁচে আসে। কারিনা কায়সার চলে গেলেন না ফেরার দেশে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পুরোপুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে সংবাদটি জেনে গেছেন, অবগত আছেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং জুলাই যোদ্ধা কারিনা কায়সার তিনি আর নেই আমাদের মাঝে। চিরতরে চিরদিনের জন্য চলে গেছে না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতবাসী করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তবে কিছু কথা না বললেই নয়। কারিনা কায়সারের অসুস্থতার জন্য ভারতে যখন নিয়ে যাওয়া হয়, তারপর থেকে নানা ধরনের আলোচনা, সমালোচনা, বিতর্ক, গত কয়েকদিন ধরে নানা ধরনের অপবাদ, অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছিল। মৃত্যুর আগে সে সমস্ত বিষয় নিয়েও কথা বলে গিয়েছে কারিনা কায়সার। কারিনা কায়সার বলেছে, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় অপরাধের সঙ্গে জড়িত নয়। গণভবন থেকে যে চুরির অভিযোগ দেওয়া হচ্ছে তার সঙ্গে আমি জড়িত নয়, কিছুই নেইনি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আর যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। কারিনা কায়সারের সেই শেষ ভিডিও বার্তা, সেই লাইভটা শুনে সকলের চোখে পানি চলে আসছে। আপনিও আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। যে মানুষটিকে নিয়ে এত এত সমালোচনা করছিল এক শ্রেণীর মানুষ, মিথ্যা অপবাদ দিচ্ছিল, সেই মানুষটি আজকে চলে গেছে না ফেরার দেশে সবাইকে কাঁদিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার পরিজন এবং তার বন্ধুবান্ধব এবং তার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সে প্রার্থনাই করছি। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি মৃত্যুর আগে কারিনা কায়সারের শেষ ভিডিও বার্তা, শেষ লাইভটা। তিনি লাইভে কি বলে গিয়েছে। যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। তো দুপুরে আমি একটা ভিডিও পোস্ট করি, ওইখানে আমার আম্মু ফাইজলামি করে বলতেছে যে এই চিরুনিটা আমি বেডসাইড টেবিল থেকে নিয়ে আসছি, এই পাঞ্চ ক্লিপটা তাদের সার্ভেন্ট কোয়ার্টার থেকে নিয়ে আসছি। অ্যান্ড আই অনেস্টলি থট যে মানুষ এটার স্যাটায়ারটা বুঝবে। আবার ক্লিয়ার করে বলতেছি ওইগুলা আমাদের বাসার জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ, আমাদের ক্লিপ, আমাদের চিরুনি। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো উই গট সোয়েপড আপ যে ঠিক আছে আমরাও একটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম, উই ডিডন্ট স্টিল এনিথিং, আমরা কিছু চুরি করি নাই। আরও যদি প্রুফ চাও, এই যে দিস ইজ দ্য সেম এক্স্যাক্ট ব্যাগ দ্যাট মাই মাদার ইজ ক্যারিং। এই দেখো 8th Jan 2024 9:36 PM। এই যে এসকেএসে তোলা, কই আঙ্গুলটা কই গেল, ওহো এই যে এসকেএসে। যদি ক্যামেরা ডিটেলসও জানতে চাও, এই যে এখানে। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন মানে অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে, জিনিসপত্র ফেরত দিয়ে আসো, এই আসো। আর ভাই এটা আমাদেরই ব্যাগ, আমাদেরই জিনিস, প্লিজ রিল্যাক্স। দিস ওয়াজ জাস্ট take on the ridiculous items that people have actually picked up. মানুষ দেখতেছিলাম যে ছাগল, হাঁস, মুরগি, ফ্রিজের থেকে মাছ, কোমোড, বেসিন সব উঠায় নিয়ে আসছে। সো এইটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে আই ওয়াজ নট প্রমোটিং দিস। ওইগুলো আমাদেরই জিনিসপত্র, আমরা কোথা থেকে উঠায় নিয়ে আসি নাই। বাট হ্যাঁ, অ্যাজ ফর দ্য রেস্ট অফ দ্য পিপল উঠায় নিয়ে আসছি। সো যেহেতু সোশ্যাল মিডিয়াতেও এগুলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, অ্যান্ড আই ডিড গেট সোয়েপড আপ ইন দ্যাট ইমোশন। আই ডু অ্যাডমিট যে হ্যাঁ, ইট মাইট হ্যাভ বিন ইমেচিউর অফ মি, বাট আসলে যেহেতু সবাই এটাকে মজাভাবে নিচ্ছিল, সেই একই মজাভাবে আমি নিয়েছি, অ্যান্ড হেন্স আই মেড দ্যাট ভিডিও। বাট ডিস্ট্রাকশনটা আসলেই
হঠাৎ করে এত এসকেলেটেড হয়ে গিয়েছে যে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে সবাই সেলিব্রেটরি মুডে আছি আমরা, বাট দ্যাট ডাজ নট এক্সকিউজ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ইফ দিস সিমড লাইক সামথিং আই ওয়াজ প্রমোটিং। আমার ইন্টেনশন ওটা ছিল না, আই এম ভেরি সরি ইফ ইট সিমড সো। বাট মানে এখন যেটা দেখতেছি যে এমনভাবে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মানে নষ্ট করতেছে, এত সুন্দর আমাদের ঢাকা ইউনিভার্সিটির সামনে যে আওয়ার্স অফ আওয়ার পিএমস রেজিগনেশন, দেশের এই অবস্থা, মন্দিরগুলোতে আগুন লাগানো হচ্ছে, চার্চগুলোতে আগুন লাগানো হচ্ছে, মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করা হচ্ছে, এগুলো অবশ্যই স্টুডেন্ট বা শিক্ষিত সমাজের কাজ না। আই হোপ পিপল হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হেল্প। যারা হেল্প করার স্টেজে আছো বা যারা হেল্প করতে কেপেবল, তোমরা তোমাদের এরিয়াতে প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড টুয়ার্ডস মাইনরিটি কমিউনিটিস, অর প্লিজ লেট মি নো ইফ আই ক্যান বি অফ এনি হেল্প। ইন্ডিপেন্ডেন্স চাইছি সবাই অবশ্যই, বাট এরকম ইন্ডিপেন্ডেন্স চাই নাই। তারপরে আরেকজনের ভিডিও দেখলাম, সে শহীদ মিনারে গিয়ে স্প্রে পেইন্ট করতে, সবকিছুর লিমিট এমনভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনুমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুড়ে দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিস গুলা দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনুমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। এই স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক নোংরা বানায় ফেলছে। স্টুডেন্টরা আমাদের জন্য যে স্বাধীনতাটা অর্জন করে দিয়েছে, সভ্যভাবে না হয় ওইটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। তাই নাকি আনন্দ পাবো না? এই যে কত সুন্দর সুন্দর ভিডিও করতো গাই না, মানুষকে আনন্দ দিত, সহজ সরল একটা মেয়ে ছিল, সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কালে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আসলে বিশ্বাস করতে পারছি না। আমি কালকে রাত্রে যখন আমার ছেলে বললো যে কালিনা ইজ নো মোর, বিশ্বাস করতে পারিনি। এইভাবেই গাই না আমাদের ছেড়ে চলে যাবে, এই অল্প বয়সে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো যারা আমার পাশে ছিলেন, যারা দোয়া করেছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অনেকের থেকে আমরা ঋণও নিয়েছি, কারণ আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার, এত 1-2 কোটি টাকা মানে হঠাৎ করে জোগাড় করার মতো সম্ভব ছিল না। সবাই সহযোগিতায় আমরা একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াই চলে গেছে প্রায় 60 লাখ টাকার মতো। এই এবার কেয়ার হসপিটালে প্রায় 21-22 লাখ টাকার মতো চলে গেছে 5 দিনে। তো এই যে এই বিশাল লোকের টাকা, এটা তো মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি তো বড় কোনো ব্যবসায়ী না, বা এরকম কোনো হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নেই যে আমার ফট করে তাকে নিয়ে আমি চলে যাবো ইউরোপে বা সিঙ্গাপুরে এরকম। তো যেখানে আমরা দেখেছি ভালো হসপিটাল এবং ফর্ম আর্থিক দিক দেওয়া মানে সচ্ছলতা আছে, সেখানে আমরা তাকে নিয়ে ভর্তি করেছি এবং হসপিটালটা ভালো এবং ডাক্তারও ভালো ছিল। কিন্তু তারা 99% সফলতা তাদের লিভার ট্রান্সপ্লান্টে। কিন্তু ফুসফুসে যে সমস্যা দেখা যায়, ইনফেকশনটা যারা এখানে যখন ছিল, এবার কি আর এই গাফিলতিতে আমি বলবো যে কফ জমে গেছিল তার ফুসফুসে। এই কফটা যদি না জমতো, কফ জমে ইনফেকশন হয়ে গেছে, তাহলে কালির আগে বাঁচানো সম্ভব ছিল। ডাক্তাররা বললো যে ইন্ডিয়ান যে ডাক্তার সেখানে বললো যে আপনি এখানে একটু রং ট্রিটমেন্ট হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 থিং হলো যে লিভারের যে ট্রান্সপারেন্ট সিস্টেমটা বা সেট আপ বা ওটি এখানে বাংলাদেশে নাই, সেটা আমাদের জানা ছিল না। এটা প্রথমেই ডাক্তার বলা হচ্ছিল যে অলরেডি তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, ওনার হেপাটাইটিস এ হয়েছে, এটা এখানে সম্ভব না। তো প্রথম দিন হলে আমরা সেকেন্ড ডেতে আমরা ভিসা করে চলে যেতে পারি। ভিসা কোনো সমস্যা ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছিলাম, ওরা বলছে যে আপনি যখনই যাবেন উইদিন 1-2 আওয়ার্স আপনার ভিসা দেওয়া হবে। তো এটা উচিত ছিল সেইখানে ডাক্তারের এটা বলা। তো এটা না বলে সে এখানে একটা প্রাথমিক চিকিৎসা, এক্সপেরিমেন্ট চিকিৎসা শুরু করছে। করার পরে ওই আমেরিকার মতো একটা হসপিটালে ডে বাই ডে ডিটোরেট করছে এবং তার লিভার তো এমনিতেই কাজ করছিল না জন্ডিসের কারণে, জন্ডিস তো সিভিয়ার পর্যায়ে চলে গেছিল। তো ফুসফুসে উপরে প্রেশারটা পড়ছে, ফুসফুসে যখন তারা অক্সিজেন দিচ্ছিল, ফুসফুসে যে কফটা এটা ঠিক মতো বের করে নাই, ফলে ফুসফুসে যেমন ইনফেকশন হয়ে গেছে, এই অবস্থা তাকে নিয়ে ওখানে করা হয়েছে, অ্যাডমিট করা হয়েছিল ইন্ডিয়াতে। তো ওখানে ডাক্তাররা চেষ্টা করছে অনেক। ইন্ডিয়া তো অনেক ভালো ট্রিটমেন্ট আমরা শুনছি, যদি আমাদের আমরা যেমন কোনো সিভিয়ার রোগে কেউ আক্রান্ত হয়নি। আমার ছোট ভাই একবার আক্রান্ত হয়েছিল ক্যান্সারে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি, তার তো ব্রেন ক্যান্সার ছিল। তো এদের অবস্থা। তো ওইখানে গিয়া 4 দিন আমরা কোনো রেজাল্ট পাইনি। গত রাত্রেবেলা ডাক্তার বলবো যে আমরা লিভারের চিকিৎসা করতে পারিনি ডিউ টু ফুসফুসের যে ইনফেকশনটা, এটার কারণে আমরা ফেল হইলাম। এখন তো আমরা আগে আসুক, আমার মেয়ে আসার পরে আমরা আলাপ আলোচনা করবো, প্রয়োজনে এবার কেয়ার সাথে আবার বসবো যে আপনারা একটা রোগী, শুধু আমরা না, অন্য যে কোনো আসুক, যে কোনো একজন মানুষ আসলে তো সে বলবে যে হ্যাঁ ইউ আর এফেক্টেড বাই হেপাটাইটিস এ,
এই তো এটা চিকিৎসা বাংলাদেশে নাই, আপনার ইউ হ্যাভ টু গো অ্যাব্রড ইমিডিয়েটলি, কারণ আমাদের দেশে এটা সেট আপই করা হয়নি। তা আমি এটা আশ্চর্য হয়ে গেলাম, আমরা গিয়ে ওখানে জানতে পারলাম যে হ্যাপাটাইটিস মানে লিভার ট্রান্সপ্লান্ট এখানে হয় না। এটা আমার কিন্তু জানা ছিল না, কারণ এখানে দেখা গেছে হার্টের ভালো ভালো ডাক্তাররা আছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, রিং বসায়, তারপরে ইভেন কিডনি ট্রান্সফার হয়েছে, বড় বড় অন্যান্য সব সার্জারি তো এখানে হচ্ছে বাংলাদেশে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না এটা জানা ছিল না, হয়তো নাই, মানে বলতেছে এখানে কোনো সেট আপ বা ওটি বা কিছুই নাই এখানে। আমার অনুরোধ হলো আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি নতুন বাংলাদেশ করতে যাচ্ছে, তো ওনাকে অনুরোধ হলো যে এই স্বাস্থ্য খাতে অবশ্যই যেসব ল্যাকিংসগুলি আছে সেগুলি ফুলফিল করার জন্য এই জন্য প্রধান অনুরোধ থাকবো। আর বিশেষ করে এই যে লিভার ট্রান্সপ্লান্ট যে বাংলাদেশে হয় না, এটা এত হাজার হাজার কোটি টাকা বিগত সরকারের সময় লোপাট হইলো স্বাস্থ্য খাতে, আমরা পত্রিকা মাধ্যমে যেটা শুনছি। তো এইটা এই সেট আপ করার তো কোনো বিষয়ই ছিল না, এই 1,500 কোটি টাকা লাগে, এটা তো কোনো এমন বিষয় না যে একটা মানুষের জীবন রক্ষার্থে। তা কেন একটা গরিব মানুষ তো সে কেউ, আমরা হয়তো এফোর্ড করছি 1 কোটি টাকার উপরে চলে গেছে, কিন্তু অন্য কোনো মানুষ বাংলাদেশে খুব যে দেশে 50-60% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তার কিভাবে এফোর্ড করে? এই জন্য এখানে সরকারিভাবে অন্তত কয়েকটা সেন্টার করা উচিত যেখানে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। আল্লাহর রহমতে যদি কালকে সিট পাবে, মানে আজকে এয়ারক্রাফট ধরতে পারে নাই, কারণ কারিনাকে যে বক্সে রাখা হবে সেই সেট আপ করতে 4-5 ঘন্টা সময় লাগে, সেটা ওই হসপিটালে করে না, সেটা আবার আরেক জায়গায় পাঠাইতে হয়েছে, ওইটা দিয়ে প্রিজার্ভ করে তারপরে কার্গোতে নিয়ে আসা হবে। তো এই জন্য এটা আজকে আর পারা যায় না, কালকে দুপুরে আসবে। তো আমার মনে হয় যে 2টা বা 2:30 ল্যান্ডিং টাইম, তো এখানে আস্তে আস্তে 3-3:30 বেজে যাবে যদি ওয়েদারটা ঠিক থাকে। আর আমরা বাদ আসর রেখেছি জানাজা, প্রথম জানাজাটা এখানেই হবে ডিউজেস মাঠে, তারপরে দ্বিতীয় জানাজাটা হয়তো বাদ মগরিব আমরা বলারে 3 নম্বর রোডে যে দরবার শরীফ আছে ওখানে হবে। 2 নম্বরটা, 3 নম্বর লাস্টেরটা হবে হলো গজারিয়া, যেটা হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি আছে, তার আম্মার যে বাড়ি, এখানে একটা মসজিদ হওয়ার কথা, তার একটা নিয়ত করছিল যে 1 বিঘার মধ্যে একটা মসজিদ করবে, তো সেখানে একটা মসজিদ এবং কারিনার সেই কবরস্থানটা ওইখানে করা। অবশ্যই সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা মানে সাথে সাথে একদিনের মধ্যে যে ভিসা করে আমাদেরকে ভিসা দিচ্ছে, আমারও দেয়া নাই। আমার এটাই আফসোস রইল যে আমিও জমা দিছিলাম, হ্যাঁ, এই যে ফাদার মাদার এবং 2 ছেলে জমা দিছিলাম, হঠাৎ করে দেখি যে তারা ভিসা ডেলিভারি হওয়ার সময় আমার পাসপোর্টে ভিসা নাই। তারা প্রশ্ন করলাম যে ভিসা নাই কেন, আমরা পরে যোগাযোগ করলাম, বলো যে না আপনি তো রোগীর সাথে যাচ্ছেন না। তাই বলে এর তো কোনো কারণ হইতে পারে না, রোগীর সাথে যাচ্ছি না, আমি তো রোগী না। 2জন ডোনার, 2 ভাই গেছে, আর মা তো সাথে যাওয়াই লাগবে, বিকজ শি ইজ এ লেডি, তার মা তো সাথে তাকে ধরতে হবে, অনেক কিছু চেঞ্জ করবে, মার সাথে যাইতেই হবে। তো এই 3 জনের ভিসা দিছে, কিন্তু আমাকে দেয় নাই। তো বলছে ওকে ইউ অ্যাপ্লাই এগেন। তো এইগুলি আবার কি সম্ভব, মাঝখানে শুক্র শনিবার পড়ে গেছে, আমার তো আবার ভিসা করে যে আবার যাবো সেইটা ইয়ে করতে পারে। তো আমার ভিসাটা দেয় নাই, এটাও আফসোস আমার রইল। আমি কৃতজ্ঞ যারা এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, যারা কষ্ট করে, যেমন কারিনা ভর্তি ছিল ইয়েতে এবার কেয়ারে, তারা দেখতে গিয়েছিলেন, অনেকে শত শত মানুষ দেখতে গিয়েছিলেন, অনেকে দোয়া করেছেন। সারা বাংলাদেশ থেকে আমার টেলিফোন আসছে যে মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, এবং তারা কামনা করছে, কারিনার জন্য দোয়া করছে। একটা মৃত্যু আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে গতকাল থেকেই। কয়েকদিন থেকেই ভাবছিলাম, মনটা খুবই খারাপ ছিল, শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে কারিনা হামিদ যাতে বেঁচে আসে। আমি কোনো রকম তাকে নিয়ে কিছু বলিনি, শুধু ভেতরে ভেতরে আমি দোয়া করেছি। কিন্তু কারিনা হামিদ কত দুর্ভাগ্যের শিকার হলো দেখেন, যার বাবা কায়সার হামিদ বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আমোদিত করছে, তখন ফুটবলের রাজা, এখনো বলা যায় বাংলাদেশের একটা কিংবদন্তি সে। কায়সার হামিদের মা রানী হামিদ, তিনি একজন বিখ্যাত দাবাড়ু, তার নাতনি এই কারিনা হামিদ। তারপরে চিন্তা করেন কর্নেল হামিদ, সেও একজন সেনাবাহিনীর গর্বিত অফিসার। তাদের অনেক ভূমিকা। কারিনা হামিদ, তার জুলাইয়ের পট পরিবর্তনও তার ইতিবাচক ভূমিকা। বারবার তার কথা মনে করি কেন, সেও তো কন্টেন্ট ক্রিয়েটর, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া কাজ করে আমি যেমন পরিচিতি পেয়েছি, আরো অনেকে পরিচিতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুধু পরিচিতি না, রুটি রুজি সবকিছুই আমার সোশ্যাল মিডিয়াকে ঘিরে। সুতরাং এই মিডিয়াতে যখন ভালো কিছু দেখি, যখন মনটা আমোদিত হয়, খারাপ কিছু দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায়। আজকে 2টা কমেন্ট দেখছি। দীপ্তি চৌধুরী, আমার আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ,
ভালো লাগার মানুষ, তার প্রতিটা আমি পোস্ট করি, তার ভিডিওগুলো দেখি এবং ভালো লাগে। আমি তাকে জানি চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই। তার একটা মতামত আমাকে সাংঘাতিক রকম আলোড়িত করেছে। আজকে দেখা হবে অন্য ভুবনে, যেখানে মানুষ কারো মরণ ব্যাধি নিয়ে উল্লাস করে না। এটার পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকীর একটা বক্তব্য, সেও একটা পোস্ট দিয়েছে, মানুষ হত্যাই নয়, মৃত্যুতেও উল্লাস করে কিছু মানুষ। সত্যি তাই, সেই উল্লাস দেখলাম। মৃত্যুর আগেই মৃত্যু ঘটিয়ে দেয়া। তারপরে কারিনা হামিদদের এমনই হওয়া উচিত, যেহেতু জুলাই পট পরিবর্তনে সে জুলাই যোদ্ধার মতন ভূমিকা পালন করেছে। এইসব মিলায় আসলে এমন একটা প্ল্যাটফর্মে আমি কাজ করি, যে প্ল্যাটফর্মে আমি নিজে গর্ববোধ করি। আমার রুটি রুজি সম্মান সবকিছুই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আবার এই সোশ্যাল মিডিয়াতে কিছু ইতর জাতীয় লোক, যারা সহজে ঢুকতে পারে, সহজে নিজের যে মনোবৃত্তিটা প্রকাশ করতে পারে, তখন মনটা আবার বিষায় যায়। তখন মনে হয় যে আসলে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত। বা এমন কি কোনো থাকতে পারে না, যেমন এখন ওই যে ট্রাফিক আইন ভঙ্গ করলে এআই ক্যামেরা দিয়ে সাথে সাথে জরিমানা হয়। তো এইরকম কেউ যদি পশু মতন, যদি পশু মনোবৃত্তির চর্চা করে, সাথে সাথেই তার জরিমানা হবে। এরকম যদি অটো একটা সিস্টেম ফেসবুক বা ইউটিউব আবিষ্কার করতে পারতো, যে কারোর প্রতি অসম্মান অশ্রদ্ধা প্রকাশ করা, গালাগালি করা, কুৎসিত মনোবৃত্তি করা, আপনি সমালোচনা করেন। আমি তো বলেন তো, আমি নিজে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে কত কথা বলেছি, কিন্তু কোথাও আমাকে দেখেছে যে আমি একটা গালি উচ্চারণ করেছি? বর্তমান সরকার, ইউনূস সরকার, সব ক্ষেত্রে আমি সমালোচনা করি ভালোর জন্য, কিন্তু কোথাও কিন্তু গালি দেই না। তুই তোমারই করা বা কিছু কিছু শব্দ উচ্চারণ করা কখনো করি না। তাই আমি যেই জায়গায় কাজ করি, যেই জায়গায় আমার রুটি রুজি, সেই জায়গাটাকে আমি কেন অসম্মানিত করব? কেন আমি আমার শিক্ষা দীক্ষা, পারিবারিক এতদিনের যে ঐতিহ্য বা শিক্ষা, সেটাকে আমি নষ্ট করব, ধ্বংস করব? মানুষকে আমার দায়িত্ব হচ্ছে একটা মানুষ হিসেবে অন্য মানুষকে আরো শিক্ষিত করে তোলা, আরো তার মধ্যে জ্ঞানের আলো ছড়ানো, তাকে আরো ভালো কাজে উদ্বুদ্ধ করা। সেখানে আমি তাকে খারাপ জিনিস কেন শেখাবো? আজকে কারিনা হামিদের মতন এমন একটা চমৎকার মেয়ে, এমন একটা বাবার সন্তান, সে তাকেও রেহাই দিল না কিছু খারাপ প্রকৃতির মানুষ। ছি ছি ছি, খুব ঘৃণা হয়। আজকে কারিনা হামিদ যদি উল্টা মতের স্রোতের যদি মানুষ হতো, তারপরেও তো আমি কখনো অশ্রদ্ধা পোষণ করতাম না, প্রশ্নই ওঠে না। যে কোনো মত পথ নিয়েই তো আমাদেরকে চলতে হবে, এটাই তো গণতন্ত্র। আমরা কেন গালাগালি করব, কেন জিজ্ঞাসা প্রকাশ করব? মৃত্যু আগে উল্লাস করব, মৃত্যুর পরে উল্লাস করব, কবরের উপরে যে আগুন ধরা দেবো কেন? এর জবাব নেই, সত্যি আমার কাছে জবাব নেই। কারিনা কায়সার চলে গেলেন না ফেরার দেশে, এবং এটি তার বাবা জানিয়েছিলেন ফেসবুকে। কায়সার হামিদ, যিনি এক সময়ের জাতীয় দলের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ছিলেন। তো কারিনার আজ চলে যাওয়ার মধ্য দিয়ে এটি তার দ্বিতীয় মৃত্যু। আসলে তিনি প্রমাণ করলেন যে তিনি প্রথমবারে আসলে মরেননি। প্রিয় দর্শক শ্রোতা, কেন এই কথা বলছি, আসছি সেই ব্যাখ্যায়। তার আগে বলে নেওয়া ভালো, কারিনা কায়সার বাংলাদেশের এমন একটি পরিবার থেকে এসেছেন যে পরিবারটি বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সত্যিকার অর্থে কালারফুল। তার দাদা প্রয়াত কর্নেল হামিদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং সামরিক কর্মকর্তা, আর তার দাদি কিংবদন্তি দাবারু খ্যাত রানী হামিদ, আর বাবাও নিজ মহিমায় প্রখ্যাত বাংলাদেশে জাতীয় দলের ফুটবলার ছিলেন। লাখো কোটি ভক্ত তার বাংলাদেশে। কায়সার হামিদের কথা বলছি। তো সেই পরিবারের সন্তান কারিনা কায়সার। কারিনা কায়সারের মৃত্যু সংবাদ প্রচার করা হয় প্রথম বৃহস্পতিবার রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু সংবাদ দিয়ে ফটোকার্ড বানিয়ে অনেক ইতর, অনেক ছোট লোক, অনেক অমানুষ, অনেক পিশাচ কয়েকটি পেজ এবং আইডি থেকে সেগুলো শেয়ার করেন এবং ভাইরাল করে দেন তার মৃত্যু সংবাদ। তিনি তখনও জীবিত, স্ট্রাগল করছিলেন জীবন মৃত্যুর মাঝখানে ভারতের চেন্নাইতে খ্রিস্টান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তিনি মরেননি তখনও, কিন্তু তিনি মারা গেছেন এরকম ফটোকার্ড ছাপিয়ে বিলি করা হয়, শেয়ার করা হয় বেশ কয়েকটি পেজ থেকে এবং আইডি থেকে। তো তখনই চেয়েছিলাম একটি কন্টেন্ট বানাবো এই অসভ্যতার প্রতিবাদ করে, কোনো কারণে বানানো হয়নি। তো যেটি বলছিলাম, আজ তিনি মরে গিয়ে প্রমাণ করলেন যে প্রথমবারে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল, যে অমানুষেরা, যে পিশাচেরা, তারা ভুল ছিলেন।
তখন তিনি আসলে মরেননি, তিনি আজ মরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় সেই কাদম্বিনীর কথা, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের জীবিত মৃত ছোট গল্পের শেষের লাইন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন তিনি মরেননি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই যে গল্পটি যাদের পড়া আছে তাদের জানা আছে, গল্পের কেন্দ্রীয় চরিত্র কাদম্বিনী। কাদম্বিনী মারা গেলে তাকে শ্মশানে নেওয়া হয় দাহ করবার জন্য। তখন কাদম্বিনী জীবিত হয়ে পড়েন, সমাজে আবার ফিরে যান, সমাজ তাকে গ্রহণ করে না, কারণ সমাজ ধরে নিয়েছে কাদম্বিনী তো মারা গেছে, এটি সেই কাদম্বিনী না যাকে তারা চিনতেন। অনেক সংগ্রাম করতে হয় তাকে তার বেঁচে থাকার বিষয়টি প্রমাণ করবার জন্য, কিন্তু পারেননি। অবশেষে তিনি দ্বিতীয় মৃত্যু বেছে নেন, আর তার দ্বিতীয় মৃত্যুর মধ্য দিয়ে লোকেরা জানতে পারে আসলেই প্রথমবারে কাদম্বিনী মরেনি। তো এই অসভ্যতা আমাদের সমাজে অনেকদিন থেকে দেখছি প্রিয় দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক বিষয়টি, বেদনাদায়ক। অনেক সেলিব্রিটি, প্রখ্যাত ব্যক্তিদের যখন তারা চিকিৎসার মাঝখানে থাকেন, স্ট্রাগল করছেন জীবন এবং মৃত্যুর মাঝখানে, সেই সময় কিছু অসভ্য, কিছু ইতর, তারা কখনো কোনো কোনো মহলের স্বার্থ হাসিল করবার চেষ্টা করেন, স্বার্থ নিয়ে কাজ করেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করেন, কখনো কখনো নিছক কিছু ভিউর জন্যে, কিছু ছা পোষা নিতান্ত দরিদ্র শ্রেণীর মানুষ, যারা আর্থিক দিক থেকে দরিদ্র হবে সেটি বোঝায়নি, মানসিকতার দারিদ্র আছে যাদের প্রকট, তারা জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন মুহূর্তে কিছু ভিউজের জন্য। আবার কখনো কখনো হয় সংঘবদ্ধ অপপ্রচার, যেমন কারিনার ক্ষেত্রে যেটি ঘটেছে, এটি বেশিরভাগই করেছেন আওয়ামী বাকশালী অসভ্য ইতরেরা এটি করেছেন, কারণ তাদের মনে ক্ষোভ ছিল প্রিয় দর্শক শ্রোতা। কারণ কারিনা সেই 5 আগস্ট গণভবনে গিয়েছিলেন, লাখো লাখো জনতা উত্তেজিত হয়ে সেদিন গণভবনে ঢুকেছিলেন, এবং তারা অনেকটা উচ্ছ্বাসবশত, আবেগবশত সেখান থেকে হাসিনার ব্যক্তিগত ব্যবহার্য অনেক জিনিস অনেকে নিয়ে গেছেন, সেগুলোর ভিডিও দেখেছি আমরা, স্টিল পিকচার দেখেছি বিভিন্ন জায়গায়, এবং একটি ব্যাপক লুটতরাজ হয়েছে। আর এইটি প্রচলিত অর্থে যে লুট হয়, চুরি হয়, ডাকাতি হয় সেরকম ছিল না, এটি ছিল মানুষের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। কারণ বাংলাদেশের মানুষকে দুর্নীতি, অপশাসন, গুম, হত্যা, নির্যাতনের একেবারে যাতা করে পিষ্ট করছিলেন হাসিনা। তো বিরক্ত, বীতশ্রদ্ধ মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছিলেন, এবং তাদের সেই অসহিষ্ণুতার এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ছিল হাসিনা মুক্ত বাংলাদেশে 5 আগস্ট যা ঘটেছিল গণভবনে। এটি কোনো প্রচলিত অর্থের লুট, ডাকাতি, চুরি এরকম কিছু না, সেটি প্রকাশ্যেই ঘটছিল। আর সেই আওয়ামীদের একটু বলছি, তাদের বিবেককে জিজ্ঞেস করতে হবে, তাদের নিজের বিবেককে তারা যদি জিজ্ঞেস করেন, তাদের যতই হাসিনার জন্য প্রাণ কাঁদুক, হাসিনা তো একজন পেশাদ ছিলেন, এটি তো সত্যি। তো হাসিনা বেঁচে গেছেন পালিয়ে গিয়ে, নাহলে আরো জঘন্য কিছু হতে পারত। তো প্রিয় দর্শক শ্রোতা, কারিনার কথা বলছিলাম। কারিনা সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছিলেন, তো তখন ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষায় যে কারিনা আসলে A এবং E ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যা তার লিভার জটিলতা তৈরি করেছিল ভয়াবহ রকমের। আর বাংলাদেশের চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়েছিল, ডাক্তারদের পরামর্শ অবশেষে তাকে ভারতের চেন্নাইতে পাঠানো হয় উচ্চতর চিকিৎসার জন্য। আর সেখানে তিনি আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো জানি না কারিনার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। কারিনার পরিবারের জন্য প্রার্থনা থাকলেও তারা যাতে এই শোক শক্তিতে রূপান্তরিত করতে পারেন, তারা যাতে এই শোক সহ্য করতে পারেন। জুলাইয়ের পরিচিত মুখ ছিলেন তিনি, কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী হিসেবেও সুনাম রয়েছে তার। তিনি কারিনা কায়সার, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই জুলাই যোদ্ধা। লিভারজনিত জটিলতায় শুক্রবার দিবাগত রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা। তার মৃত্যুর পরপরই ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ফেসবুক লাইভে এসে মেয়ের জন্য দোয়া চেয়েছিলেন বাবা কায়সার হামিদ। আপনারা দোয়া করবেন, দোয়া করা ছাড়াও আমার কোনো পথ নাই, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তবে শেষমেশ সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন কারিনা। অন্যদিকে তার এই অকাল প্রয়াণে বুনো উল্লাসে মেতেছে আওয়ামী লীগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে জড়িয়ে ভিত্তিহীন নানা পোস্ট দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং ওই দলপন্থী অ্যাক্টিভিস্টদের। জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে থাকাই একমাত্র দোষ কারিনার তাদের কাছে। আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাশগুপ্ত কারিনার মৃত্যুর পর ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। এর মধ্যে একটি পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রাণপ্রিয় নেত্রী হাসিনাকে যারা অপমান করেছে তাদের প্রতিটি মৃত্যু উদযাপনের উপলক্ষ হোক। আরেকটি পোস্টে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী উল্লেখ করে সুশান্ত বলেন, কোন জুলাই সন্ত্রাসী মারা গেলে আনন্দিত হওয়াটা তাদের অধিকার। কারো যদি এত প্রেম থাকে জুলাই সন্ত্রাসীর জন্য, তাহলে তিনি চুপ থাকলেই পারে। তাদের আনন্দে জ্ঞান দেওয়ার দরকার নেই বলেও লেখায় উল্লেখ করেন সুশান্ত। জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় কারিনার একটি ছবি জুড়ে দিয়ে আরেকটি পোস্টে নিজের বিকৃত মানসিকতার পরিচয় দেন সুশান্ত। পোস্টে লেখেন, চেনা যায় কারিনাকে, নেত্রীকে অপমান করে এত উল্লাস কোথায় আজ?
কারিনা কায়সারের মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবী নিঝুম মজুমদার। আওয়ামী লীগের পক্ষে নানা দালালির শেষে ওই পোস্টের শেষ দিকে নিঝুম লেখেন, একটি চোরের মৃত্যুতে তিনি হাসবেন নাকি কাঁদবেন, এই সব আবেগে তার প্রস্তাব করা উচিত ছিল বলেও উল্লাস করেন নিঝুম। এদিকে কারিনার অকাল প্রয়াণে তাকে স্মরণ করেছেন দেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদরা। ফেসবুক পোস্টে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইন সৃষ্টিকর্তার কাছে কারিনার জন্য দোয়া চেয়েছেন। একই সাথে দীর্ঘ পোস্টে জুলাইয়ে কারিনার অবদানের কথা তুলে ধরে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লেখেন, জুলাইয়ের সন্তানেরা মারা যায় না, তারা শুধু তাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে ইনসাফের পথে, হকের পক্ষে, জুলুমের বিরুদ্ধে কুরবানি করে। সেই সাথে পোস্টের শেষ দিকে পিনাকি মন্তব্য করেন, স্মরণে, সংকল্পে আর লড়াইয়ে কারিনা বেঁচে থাকবে, আজ, কাল, শতাব্দী ধরে। অন্যদিকে কারিনা কায়সারের অকাল মৃত্যুকে ঘিরে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভিডিওতে কারিনার মৃত্যুতে আওয়ামীপন্থীদের বুনো উল্লাসে তীব্র সমালোচনা করেন এই অ্যাক্টিভিস্ট। আমরা যদি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যকলাপ দেখি অতীতের, আপনি দেখবেন যে তারা মানুষের মৃত্যু অথবা এই ধরনের দুঃখজনক ঘটনার সেলিব্রেশন প্রায় করে থাকে। এখন আমরা বলছেন প্রত্যাবর্তন 2.0। আয়না নিজের চেহারাটা একটু দেখেন, দেখবেন, নিজেকে প্রশ্ন করবেন, কি বলছি এসব, কিসের স্বপ্ন দেখছি। জুলাইয়ের রাজপথের শীর্ষ সারির নেতা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম জুলাইয়ে কারিনার অবদানের কথা তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে। একই সাথে গভীর শোক প্রকাশ করে কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। জুলাইয়ের আরেক শীর্ষ নেতা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কারিনার মৃত্যুতে আওয়ামীপন্থীদের বুনো উল্লাসের সমালোচনা করে ফেসবুক পোস্টে লেখেন, মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্য অনেককে মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টে মায়া কান্না করতে দেখেন। ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না, তারা এসবের যোগ্য না, অর্থহীন, কড়া ভাষায় মনে করিয়ে দেন আসিফ। মানুষের মৃত্যুতে যারা বুনো উল্লাস করে তারা পশুর চাইতেও জঘন্য, এমন মন্তব্য করেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। জনতার পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, তার মৃত্যুতে উল্লাস করছে। তো আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা মনুষ্যত্বহীন পশুর সমান, যারা মানুষের মৃত্যুতে উল্লাস করতে পারে, যারা লড়ি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে, হেফাজতে মানুষকে নির্বিচারে গণহত্যা চালাতে পারে, সেই দল আওয়ামী লীগ। আর সে কারণে আজকে কারিনা কায়সারের মৃত্যুর পর আওয়ামী লীগ উদযাপন করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, জানাবেন আপনাদের অপিনিয়ন, অভিব্যক্তি, আপনারা কি বলতে চান, আসলে কি বলার রয়েছে। জুলাই কন্যা খ্যাত কারিনা কায়সার তিনি আর নেই, তাকে নিয়ে এক শ্রেণীর মানুষ নানা আলোচনা সমালোচনা হচ্ছিল, নানা ধরনের কথা বলছিল। তারা কি বলবেন এখন অবশ্যই কমেন্টে লিখবেন কি বলার আছে। কারিনা কায়সার মারা গিয়েছে, তার মৃত্যুতে শোক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছে মোস্তফা সরোয়ার ফারুকী। পোস্টে তিনি লেখেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে, তবে আমি মনে রাখব তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে, তোমার সঙ্গে কাজ করা 36-24-36-এর কারণে। ফারুকী আরও লেখেন, তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আর আমি তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা, বলছিলে আমাদের ফ্যান তুমি, আমরা বলছিলাম আমরা তোমার ফ্যান, তুমি লজ্জা পেয়ে হাসতেছিলাম। পোস্টের শেষ অংশে কারিনার মৃত্যু প্রসঙ্গে অনেকটা আবেগঘন বার্তায় ফারুকী লেখেন, মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পাই, এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো। আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম, অনেক অনেক কথা মনে পড়ছে, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক কারিনা। শেষে মানুষের মৃত্যু নিয়ে ফারুকী লেখেন, এই পোস্টে যদি হাহাত দেখো জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্যই বিখ্যাত না, মানুষের মৃত্যুতেও উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম, রেস্ট ইন পিস মাই সিস্টার। উল্লেখ্য, লিভার সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে কারিনা কায়সার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়
কায়সার হামিদ। আমরা সকলে তার জন্য বেশি বেশি দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করেন।